রাশিয়ার হাতে পশ্চিমা সামরিক প্রযুক্তি, যুদ্ধক্ষেত্রে রাশিয়া যুক্তরাষ্ট্রের তুরুপের তাস কি, আবারও উত্তপ্ত জম্মু কাশ্মীর, এরদোয়ান কি পারবে ইউক্রেন যুদ্ধ থামাতে? সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভূমি। বিশ্বদা, আমাদের বিশ্ব সংযোগে আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিশেষত আমাদের দর্শকরা কিছু কমেন্ট করেছে, কমেন্টগুলো পড়ে আমরা অনুষ্ঠান শুরু করি। এমডি দিলদার হোসেন মোজে গতকাল যে আমরা একটা পর্ব করেছিলাম ভারত, আফগানিস্তান, পাকিস্তান নিয়ে, প্রোগ্রামটা তার ভালো লেগেছে, উনি নাইস বলেছেন, ধন্যবাদ আপনাকে। মুখলেসুর রহমান নামে একজন দর্শক লিখছেন, আফগানিস্তান পাকিস্তানের জন্য বিস্ফোরা, মোদি বিভিন্নভাবে আফগান পাক সীমান্ত ঘোলাটে করার চেষ্টা করবে, ওনার অ্যানালিসিস। দেব বর্মন নামে আরেকজন লিখছেন, আমেরিকা সবসময় বলে আফগানিস্তানে আমাদের কোটি কোটি ডলার খরচ হয়েছে, তবে সেই খরচ তো গোলা বারুদের জন্য খরচ। ভারত আফগানিস্তানে অনেক কম খরচ করে, তবে সেই খরচ গঠনমূলক, হাসপাতাল, বন্দর, ত্রাণ সহায়তা, এসব কাজে। ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য। এবং সর্বশেষ দেলোয়ার নামে আরেকজন লিখছেন, ডিপলিং লিঙ্ক স্যাটেলাইট টোটাল ওয়ার্ল্ড মাই স্কিনে। উনি একটা স্যাটেলাইটের কথা বলছেন যেটা খুব কার্যকারিতা যুদ্ধক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে। দাদা, আমরা সরাসরি আজকে অনেক কিছু তো ঘটলো দু এক দিনের মাঝে, তো আমরা দর্শক অনেক কিছু জেনে গেছেন। তো আমরা যেটা নিয়ে কথা বলবো, এর আগেও আমরা কিছু এপিসোডে অল্প কিছু কথা বলেছিলাম, এবং বারবার পশ্চিমা কিছু দেশ এবং জেলেনস্কি অভিযোগ করে আসছে যে রাশিয়া থেকে যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হচ্ছে ইউক্রেনে, ওগুলো তো ধ্বংস হয় বা তারা ধ্বংস করছে। তারপরে যে যন্ত্রাংশ পড়ে সেখানে দেখা যাচ্ছে মেড ইন জার্মান, মেড ইন ফ্রান্স লেখা। এরকম প্রায় 16,000 যন্ত্রাংশ তাদের হাতে তথ্য প্রমাণ রয়েছে। এই অভিযোগটা কিন্তু আজকে থেকে না, এই অভিযোগটা অনেকদিন আগে থেকে। আমার বিশ্লেষণটা ছোট বলে আপনার কাছে আমার যেটা মনে হচ্ছে, ধরেন আপনি হচ্ছেন জার্মান, আমার বন্ধু তুরস্ক, আপনি জার্মান তুরস্কর কাছে জিনিস বিক্রি করলেন সামথিং, আমি তুরস্কের কাছ থেকে সেটা কিনে নিলাম। ঘটনাটা কি মুক্তবাজারে এইভাবে হচ্ছে নাকি আন্ডার টেবিল কোনো ব্যবস্থা হচ্ছে? দর্শকদের খুব সুন্দর খোলাখুলিভাবে আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো বলেন। দেখেন, যুদ্ধ আসলে এখন অস্ত্রের শক্তিতে নাই, সেটা হচ্ছে প্রযুক্তি, সরবরাহ, শৃঙ্খল এবং কূটনৈতিক বোঝাপড়ার উপর ডিপেন্ড করে। রাইট। যেটা হচ্ছে যে আপনি যদি বলেন যে রাশিয়ান ড্রোনের যে ভগ্নাবশেষ বিশ্লেষণ করেছে বা ফরেন্সিক করেছে ইউক্রেন মিলিটারি, তাই তো? তারা কি বলছে যে 1 লক্ষের বেশি বিদেশি যন্ত্রাংশ পাওয়া গেছে এইসবে। এখন যে খালি তো একটা যন্ত্রাংশকে যে রাশিয়া নিয়ে গেছে বা নিয়ে আর একটা যন্ত্রাংশে ব্যবহার করেছে, বিষয়টা কিন্তু তা না। এই যন্ত্রাংশের কাঠামো, কার্যকারিতা, এর যে টোটাল একটা আপনার ডায়াগ্রাম আছে, মানে আপনি যদি বলেন যে ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্টটা কিন্তু রাশিয়া তার হাতে রেখেছে। ফলে যেটা হচ্ছে কি, এখন দেখেন এই যন্ত্রাংশ উৎপাদন রাশিয়ার জন্য এখন আর কোনো বিষয় না, সে কিন্তু উৎপাদন করতে পারবে। তার চেয়ে বড় জিনিস হচ্ছে কি, এটা কিভাবে কাজ করে, এর সব কিছুই কিন্তু রাশিয়া গবেষণা করলো অন্য একটা দেশ, অন্য একটা প্রতিষ্ঠান তৈরি করলো, অন্য একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এতে কি দাঁড়ালো আসলে দেখেন। হ্যাঁ, এখন যেটা হচ্ছে কূটনীতিক এবং নিরাপত্তা ব্যবস্থায়, হ্যাঁ, এটা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। কিন্তু জিনিসটা আপনি বুঝেন যে দেখা গেছে কি, যে জার্মান সেন্সর, যুক্তরাষ্ট্রের হচ্ছে আপনার USB HDMI, হ্যাঁ, কন্ট্রোলার চিপ, এবং যেটা হচ্ছে জাপানের অপটিক্যাল লেন্স বলা হচ্ছে এই জিনিস। এটা তো হচ্ছে যে কয়েকটা জিনিস আপনাকে জানিয়েছে যে এই জিনিসগুলো বেশি পাওয়া গেছে। এছাড়াও তো আছে, এখন দেখেন এখন যেটা হচ্ছে কি, যে কিছু কাজ ঘটছে, আমি তার আগে বলে নিই কাজগুলো কি হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং নেটো কি করছে, ফরেন্সিক এবং ট্রেসিং প্রোগ্রাম চালু করছে, পণ্য চেইন কোন দিকে যাচ্ছে ওটা নজরদারির জন্য বা ট্র্যাক করার জন্য। বিষয়টা তো তাই। যুক্তরাষ্ট্র আরেকটা কাজ করছে, সেটা কি, যে তৃতীয় দেশে রাশিয়ায় প্রযুক্তি পৌঁছানো রোধে সেটা কি করছে, কঠোর নজরদারি শুরু করছে। বিষয়টা তো তাই। থার্ড পার্টি রুট যেটা বলে, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার থার্ড পার্টি রুট। হ্যাঁ, এখন এই
ডুয়াল ইউজের যে যন্ত্রাংশগুলো, এই যন্ত্রাংশগুলো কি রাশিয়া 2024 সনের মে মাসে হচ্ছে একটা সামরিক মহড়া প্রদর্শনী সেটা হচ্ছে হ্যাঁ ট্রফিস অফ দ্য রাশিয়া আর্মি বলে তার একটা প্রদর্শনী করে ওইখানে দেখাইছে। বিষয়টা তো তাই। এখন দেখেন রাশিয়া কি এতটাই বোকা? রাশিয়া হচ্ছে সারা ওয়ার্ল্ডের মার্কেট থেকে যে পরিমাণ যন্ত্রাংশ দরকার, যে পরিমাণ তথ্য বের করার জন্য, ব্লুপ্রিন্ট বের করার জন্য যেসব যন্ত্রাংশ বা সেকেন্ডারি যন্ত্রাংশ দরকার মার্কেট থেকে তুলে নিয়ে সে তার গাইডেন্স কমপ্লিট করে তারপরে কিন্তু সে এই প্রদর্শনী করেছে। কারণ হচ্ছে রাশিয়া একটা জিনিস ভালো রকমই জানে যে যুক্তরাষ্ট্র নেটো যে পদক্ষেপগুলো নিয়েছে, এই পদক্ষেপগুলো যদি আগে জানায় দেয় তাহলে হচ্ছে নিয়ে নিবে, তাহলে হচ্ছে রাশিয়া ওই যন্ত্রাংশ পাবে না। এই জন্য আগে সে ফলে যেটা করছে রাশিয়া হচ্ছে যে তার মতো করে সে এখন দেখেন যুক্তরাষ্ট্রের গর্ব M1 আব্রাহাম ট্যাঙ্ক, হ্যাঁ, তারপরে ধরেন যে জার্মানির গর্ব লিওপার্ড 2, ফরাসির গর্ব AMX 10RC। এই যে ট্যাঙ্কগুলো, এই ট্যাঙ্কগুলো হচ্ছে বিশ্বের সেরা 5টা ট্যাঙ্কের মধ্যে 3টা হচ্ছে এইগুলো। এবং দেখেন এইগুলোর প্রযুক্তি যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং এ রাশিয়া বের করে তার ট্যাঙ্কে যদি ইউজ করে তাহলে তার ট্যাঙ্কের অবস্থাটা কি হবে? এখন এইখানে তো যেটা হচ্ছে কি যে এটাকে এখন আপনি কি বলবেন, এটা আন্তর্জাতিক রপ্তানি আইন ভঙ্গের ইঙ্গিত। এখন সেই ইঙ্গিত আপনি এখন দিয়ে তো কোনো লাভ নাই, সেই ভয় এখন দেখায় লাভ নাই, কারণ কাজ যা করার রাশিয়া কিন্তু করে নিয়েছে। ফলে যেটা হচ্ছে এখন দেখেন যে এই যে থার্ড পার্টি রাউট, এই থার্ড পার্টি রাউট কোথায় করেছে? এশিয়া, মধ্যপ্রাচ্য আর আফ্রিকার কিছু অংশ, এই 3টা অঞ্চলের কিছু দেশের কোম্পানিকে দিয়ে করেছে। ফলে যেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র এতদিন ধরতে পারে নাই, এখন ধরতে পারলে আর কি হবে? জিনিসপত্র তো রাশিয়ার হাতে চলে গেছে। যে কোম্পানি বিজনেস করার সে তো বিজনেস করে নিয়েছে, সে তো ঝুঁকি নিয়েছেই। প্রয়োজনে সে তার এই বিজনেস বন্ধ করে দিবে, বন্ধ করে দিয়ে অন্য নামে বিজনেস চালু করবে, অন্য সূত্র দিয়ে বিজনেস চালু করবে, অন্যদেরকে দিয়ে লাইসেন্স নিয়ে বিজনেস চালু করে অন্যদেরকে সামনে রেখে তারা পিছনে খেলবে, হতেই পারে। এইটা এখন দেখেন চীনের ক্ষেত্রে বলতেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের অভিযোগ হচ্ছে চীনের কাছে কি তারা হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং লিথিয়াম আয়ন যে ব্যাটারি, এই ব্যাটারি বিপুল পরিমাণ আপনার রাশিয়াকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র করছে। এগুলো ড্রোন এবং মানে যেগুলো হচ্ছে রিমোট চালিত যন্ত্রপাতি এইগুলোতে ব্যবহার করা হয়। এই জিনিসগুলো করছে। হ্যাঁ, এখন ইউক্রেন কি করছে? ইউক্রেন তো লাফালাফি করছে। ইউক্রেন কি করছে? ইউক্রেন সর্বশেষ হচ্ছে কি যে ক্রিমিয়ায় একটা রাশিয়ার তেল টার্মিনালে হামলা চালিয়েছে, তেল সরবরাহ বিঘ্ন হয়েছে। রাশিয়া তো ছাড় দেয় নেই। রাশিয়া কি করেছে? রাশিয়া পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, রেলপথ, আবাসিক স্থাপনা এইগুলোতে হামলা করছে। ফলে যেটা হয়েছে যে বিদ্যুৎ আপনার বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউক্রেনের অনেক অঞ্চল এখনো কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন। এখন দেখেন ইউক্রেন পরিস্থিতি নিয়েই তো এত কিছু, কিন্তু ইউক্রেনের যে যুদ্ধ, এই যুদ্ধে ভারসাম্য কি স্থির আছে কিনা? রাশিয়ার প্রযুক্তি উন্নত, সামরিক সক্ষমতায় বেশি, জ্বালানি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এখন ইউক্রেনকে ঋণ করে সরবরাহ করতে হচ্ছে। ঋণের পাল্লা কিন্তু দিন দিন বাড়ছে। 100 কোটি বিলিয়ন হচ্ছে আপনার ইনভেস্ট করে 500 কোটি বিলিয়নের সম্পদ যুক্তরাষ্ট্র নিয়ে নিবে। এই চুক্তি তো ইউক্রেনের সাথে আগেই করেছে। এটা কতটুকু ভয়াবহ এটা ইউক্রেনের মানুষ ভালো বুঝে। এই নিয়ে আমরা যেতে চাই না, কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে ইউক্রেন তো মূলত কি আমেরিকার তুরুপের তাসের উপর ডিপেন্ড করে। এইটা একদম ডিপেন্ড করে না, ডিপেন্ড করেই কিন্তু এই যুদ্ধ। আজকে আমেরিকা যদি বলে যে আমরা কিছু দিতে পারবো না, ইউক্রেনের কালকে ধপ করে মাথায় হাত দিয়ে বসে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে কি আছে যুক্তরাষ্ট্রের কাছে? এইরকম তো আমরা আগেও শুনছি। ইউক্রেন যুদ্ধের শুরুতে F-16 যুদ্ধ বিমান যদি ইউক্রেন পায় তাহলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিবে। বাস্তবতা কি? কিছু করতে পেরেছে? F-16 কে নামায় দিছে গুলি, দেখা গেছে F-16 ভূপাতিত করে দিয়েছে। তো এখন যেটা হচ্ছে এখন আলোচনার টেবিলে কি টমাহক ক্রুজ মিসাইল, রেঞ্জ 1500 কিলোমিটার, ঠিক আছে। হ্যাঁ, তো তাতে কি
যে এটা তো ক্রুজ মিসাইল টমাহক, এটা কিন্তু কোনো সুপারসনিক মিসাইল না, সাবসনিক মিসাইল। হ্যাঁ, এখন যুক্তরাষ্ট্রের যে রাশিয়ার যে রাডার গান, তো এইটা দিয়ে তো এটাকে ক্যাপচার করতে পারবে, কারণ রাডার আপনার যেটা হচ্ছে লেজারের গতি, যাই হোক লেজারের গতি তো আপনার মিসাইলের গতির সাথে করবে না, মিসাইলকে তো লেজার দেখাইতে দিবে, তখন কি হবে, বা ধ্বংস করে দিবে, ক্রাশ, তখন কি হবে। তো রাশিয়ার তারপরে আর কি আছে, যুক্তরাষ্ট্রের আর কি আছে, অ্যাভেঞ্জার হতে যুক্তরাষ্ট্র বলে যে তাদের সর্বশেষ যে স্টেলথ এয়ারক্রাফট F-35 লাইটনিং 2, এটার নাম দিচ্ছে অ্যাভেঞ্জার, তাই তো। এখন অ্যাভেঞ্জার কি আপনার দিবে যুক্তরাষ্ট্র? এটা হচ্ছে তাদের সর্বশেষ একটা প্রজেক্ট, এটার কার্যক্রম এখনো শেষ করে নাই। তো এইটা কি ইউক্রেনকে দিবে? কারণ হচ্ছে যদি একটা ভূপাতিত রাশিয়া করে, তাহলে তো এটাতেও রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে, এর চেয়ে অত্যাধুনিক স্টিলের। আর যদি টমাহক মিসাইল যদি রাশিয়া যদি নামায় আনতে পারে কোনো সিস্টেমে এই রিভার্স ইঞ্জিনিয়ারিং দিয়ে, তাহলে ওইটাকেও রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে। তো যুক্তরাষ্ট্রের ভয় তো আছে নাকি? অবশ্যই। এখন দেখেন মনস্তান্ত্রিক, যদি এটা হচ্ছে যে ইউক্রেনকে দেওয়ার মতো, ইউক্রেনকে যে যদি যুক্তরাষ্ট্র দিতে চায়, তাহলে হচ্ছে এই অস্ত্রগুলো ইউক্রেনকে যুক্তরাষ্ট্র দিতে পারে, কিন্তু আসলে কি দিবে কিনা, কারণ প্রত্যেকটা অস্ত্রই খুবই সীমিত। অ্যাভেঞ্জার তো একদম হাতে গোনা, এবং টমাহক ক্রুজ মিসাইলও খুবই সীমিত। দিলে হয়তো রাশিয়া ইউক্রেনকে 20-50টা দিতে পারে, কিন্তু 20-50টা দিয়ে যুদ্ধের মুখ ঘুরবে না, বরঞ্চ আরও যুক্তরাষ্ট্রের জন্য আরও খারাপ হবে। কারণ হচ্ছে কি, আগেই তো ঘোষণা দিয়ে রাখছে যে যদি টমাহক মিসাইল যদি দেয় ইউক্রেনকে, তাহলে হচ্ছে ও পরিণাম ভয়াবহ হবে। তো তখন যুক্তরাষ্ট্রের কোনো ইয়েতে যদি সরাসরি আঘাত করে নৌবহরে বা বেস ক্যাম্পে, তখন কিছু করার থাকবে না যুক্তরাষ্ট্রের। কারণ রাশিয়ার সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল, যুক্তরাষ্ট্রের চাপাবাজি করে চলতে হবে, কিন্তু রাশিয়া এটা জানে যে রাশিয়া বলে কম, করে বেশি। এখন কি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এবং সমুদ্র, হ্যাঁ নিমতাজ বা গ্ল্যান্ডার ফোর্সেস ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, ঠিক আছে, এয়ারক্রাফট এইগুলো তো আর আপনার একে দিবে না, কি জানি বলে ইউক্রেনকে দিবে না। তো এইটা তো ইউক্রেনের চাইও লাভ নাই। ক্লাসিফাইড সিস্টেম আছে, এই ক্লাসিফাইড সিস্টেম কি দিবে না? এগুলো তো দেওয়ার মতো জিনিস না। এখন ধরেন ডেল্টা ফোর্স আছে, নেভি সিল আছে, এইগুলো তো ইউক্রেনকে দেওয়ার মতো কিছু না। তো ইউক্রেন যদি এইগুলো নিয়ে চিন্তা করে যে আমি এইগুলো পাবো, তাহলে ইউক্রেন এখনো ভূকার স্বর্গে বসবাস করে। কিন্তু দেখেন বাস্তবতা অন্য জায়গায় যাই। এখন দেখেন বাস্তবতা অন্য জায়গায় কেন বললাম, ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের কাছে, হ্যাঁ যুক্তরাষ্ট্রের তুরুপের তাস খুব বেশি পায়, তাহলে কয়টা পাবে? 2টা। প্রথম কি, একটা হচ্ছে ক্রুজ মিসাইল, তাও সীমিত 20-50টা, হ্যাঁ, অথবা কি পাবে সর্বশেষ, আর হচ্ছে অ্যাভেঞ্জার পাবে, হ্যাঁ লেটেস্ট, হ্যাঁ স্টেলথ এয়ারক্রাফট, তাই তো। হ্যাঁ, এটা এখনো ঘোষণা হয়নি, আমরা এখন দেখেন তাহলে কি, এই তো এর চেয়ে বেশি কিছু তো পাবে না। এখন রাশিয়ার তো আর দেওয়ার বিষয় নাই না, রাশিয়া ছাড়া, রাশিয়ার ছাড়ার বিষয়। রাশিয়ার কাছে কি আছে? যুক্তরাষ্ট্রের তুরুপের তাস তো আমরা দেখলাম, তাহলে অল্প করে আমরা একটু রাশিয়ার তুরুপের তাসগুলো দেখি, যেগুলো চাইলেই আপনার কি বলে এটাকে ইউক্রেনে ব্যবহার করতে পারে। ইস্কান্দার M ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 500 কিলোমিটার রেঞ্জের, হ্যাঁ উচ্চ নিখুঁত ল্যান্ডভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সে হচ্ছে উৎপাদন ক্ষেত্র, বিমানবন্দর, যেমন কমিউনিকেশন হাব, এইগুলোকে তছনছ করে দিতে পারে। হ্যাঁ, আছে কি S-400, S-500, যেটা হচ্ছে কি প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়া তার সীমান্তবর্তী অঞ্চল পুরাটা এইগুলোতে ঘিরে রাখছে। এতে কি আছে, S-400 হচ্ছে 400 কিলোমিটার পর্যন্ত বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে। এটা ভারতকে, হ্যাঁ দিয়েছে, এটা ভারতকেও দিয়েছে। হ্যাঁ, 500 কি, এটা হচ্ছে আরো আধুনিক, কি মাল্টি ট্রেকিং করতে পারে, ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে, হ্যাঁ। ফলে কি, রাশিয়ার আকাশসীমা অচল অবস্থা সৃষ্টি করে দিতে পারে এই S-500। তো এইগুলো ট্র্যাক করে আসা তো এত সোজা না। এখন আসেন আর কি আছে ক্যালিবার ক্রুজ মিসাইল। এটা হচ্ছে কি, ওই যে আপনার যে ইউক্রেন যেটার জন্য লাফালাফি করতে হয়েছে, কি নাম জানি, টমাহকের রেঞ্জ হচ্ছে 1500 কিলোমিটার, এইটার রেঞ্জ হচ্ছে 1500 থেকে 2500 কিলোমিটার, ঠিক আছে। ওইটাও সাবসনিক, এইটা হচ্ছে সুপারসনিক, এই তো। এখন দেখেন তাহলে কি হবে, এটা কি করতে পারে, ভূমি এবং সমুদ্র ভিত্তিক লক্ষ্যবস্তুতে ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ। এবং
এটা যে কোনো জায়গায় আঘাত আনতে পারে। এখন দিই তাইলে আর কি আছে, আর কিছু নাই? আছে তো, হ্যাঁ, হাইপারসোনিক মিসাইল আছে না রাশিয়ার, অদম্য, যে যে হচ্ছে কিনজাল মিসাইল চাইলে হচ্ছে কিয়েভকে ধ্বংস করে দিছে। তাহলে আসি কি কি আছে একটু দেখি। হাইপারসোনিক মিসাইল কি আছে? এভেনগার্ড আছে, এভেনগার্ড আছে, কিনজাল আছে, হ্যাঁ, 3M22 জিরকন আছে। এই চারটা হচ্ছে হাইপারসোনিক মিসাইল আছে। এইগুলো শব্দের গতির চেয়ে দ্রুত গতিতে ছুটে। তো এইগুলো কি বসে থাকবে ইউক্রেনকে ধ্বংস করার রেখে? আমেরিকা যদি শুধু টমাহক দেয়, তাহলে এই হাইপারসোনিক মিসাইল, ক্যালিবার, ক্রুজ মিসাইল, এগুলো তো আর বসায় রাখবে না, যে ওরা মারতে থাক, তোরা এগুলো একটু তোরা হচ্ছে পাহারা দি। বিষয়টা তো এরকম না, একদম তছনছ করে ফেলবে। তারপরে আর কি আছে? ওই যে বলছিলাম যে পৃথিবীর সেরা 5টা ট্যাঙ্কের মধ্যে 3টার হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং চালাচ্ছে রাশিয়া, আরেকটা তো রাশিয়ার, তাহলে নাকি 5টার মধ্যে 3টা আর একটা রাশিয়ার। তাহলে 5টার মধ্যে বলছি যেহেতু একটা তো রাশিয়ার, তাহলে রাশিয়াটা কি? T-14 আর্মাটা, যেটা হচ্ছে গুলি করেও কিছু করা যায় না। মানে আরেকটা ট্যাঙ্ক দিয়ে যদি গুলি করেন, তা ওই গুলিকে মানে পাশ কাটানোর জন্য ওই রকম টেকনোলজি এটাতে ব্যবহার করা হচ্ছে। মানে স্টিলের আরেকটা ইয়ের মতো, যে শিল্ড লাগায় না, শিল্ডের মতো। এইটা হচ্ছে যেহেতু এরকম কার্ভ করা, মানে গুলিটা এইভাবে লাগলে গুলিটা হবে কি, লাগার পরে যেটা হচ্ছে এটা না ভেদ করতে না পারে, এটা হচ্ছে অন্য গতিতে চলে যাবে, এইরকম করে দিয়েছে। এখন যেটা হচ্ছে, তো তাহলে কি হবে? এরপরে নিউক্স আছে। নিউক্স মানে কি তো জানেনি, নিউক্লিয়ার অস্ত্র। যে হ্যাঁ, ICBM আছে, SLBM আছে। মানে SLBM মানে জানেন তো, সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। দাদা, যেটা বুঝতে পারছি যে রাশিয়ার তুরুপের তাসের অভাব নাই, বা যুক্তরাষ্ট্রের হাতে সীমিত আছে, যুক্তরাষ্ট্রের হাত বাঁধা আছে এই কারণে যে যুক্তরাষ্ট্র নিজের মজুদ খালি করে তো কাউকে দিবে না, নিজের নিরাপত্তার ব্যবস্থা আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটু কাশ্মীরে ঘুরে আসি। কাশ্মীরে হঠাৎ করে গতকাল আপনার বিচ্ছিন্নতাবাদী বলেন বা অনুপ্রবেশকারী এরা প্রবেশ করেছে। তারপরে আপনার কাশ্মীরের যে সেনাবাহিনী আছে তারা দুইজন তাদের হাতে নিহত হয়েছে। এটা নিয়ে কিছু উত্তেজনা আছে। আবার এদিকে অমিত শাহ নির্দেশ দিয়েছে সীমান্ত কড়াকড়ি করার জন্য। এই বিষয়ে একটু অল্প যদি দর্শকদের বলতেন, আমাদের হাতে বেশি সময় নাই। দেখেন, বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্ত, যে যারা বিচ্ছিন্নবাদী, হ্যাঁ, অনুপ্রবেশকারী যাই বলে বা অনুপ্রবেশকারী, তাদের তো কেউ না কেউ গাইড করছে, অবশ্যই, তাই তো? দেশের ভিতর থেকে বা বাইরে থেকে, দেশের ভিতর হোক বাইরে হোক, ভিতর থেকে করার চান্স খুব কম। ঠিক আছে, এখন দেখেন যে বিমান হামলা চালানোর সুযোগ নেই কাশ্মীরে। কারণ জানেন কি? না, বলেন। ও ছোট S-400 বসাই দিছে। হ্যাঁ, 400, সেই রাশিয়ারটা, রাশিয়ার S-400। তো এই সুযোগ নাই তো। এখন দেখেন যে এই কাজটা একটা দেশি করে পাকিস্তান করে, আর এইগুলো হচ্ছে পাকিস্তানি হচ্ছে বিভিন্ন বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর মদতদাতা, উস্কানিদাতা এবং জন্মদাতা, সোজা হিসাব। এখন দেখেন যে এই যে উস্কানি, এটা কিন্তু দেয়, এবং এই ঘটনাটা প্রায়ই ঘটে, যে দেখা যায় যে কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে চরমপন্থী নিহত হয়। তো এইটা কিন্তু একটা রুটিন। ফলে যেটা হচ্ছে কি, কাশ্মীরে ভারতের সেনাবাহিনী যারা থাকে, এদের হচ্ছে 24 আওয়ার নজরদারির রূপেই থাকতে হয়। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে সামনে শীত আসতে তো সব বরফ পড়ে যায়। তো এইখানে হচ্ছে এই স্থবিরতা সৃষ্টি হয়। এইটা কিন্তু হচ্ছে যে বিচ্ছিন্নতাবাদীরা এই সুযোগ যাতে আগামী শীতে না নিতে পারে, এইটার জন্যই হচ্ছে অমিত শাহ হচ্ছে আগে ভাগে নির্দেশনা দিয়ে দিয়েছে মিটিং করে। এই বিষয়টা এটাই। তবে যে আমরা যদি আবারও ওই এর চেয়ে বেশি কিছু না, এটা এখন দেখেন, আমরা যদি আগামী আরেকটা বিষয়ে যাই, হ্যাঁ, বিশ্বের মরল যিনি হচ্ছে 7বার, এই 1 বছরে 7বার হচ্ছে নোবেল পুরস্কার পেতে চায়, 7টা নোবেল চায়, তো তিনি কি বলছে? তিনি একটা কথা বলছে যে ইউক্রেন যুদ্ধ আপনার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যদি চায় তাহলে থামাতে পারে, এরদোয়ান পারবে, কারণ রাশিয়া এরদোয়ানকে সম্মান করে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি ট্রাম্পকে রাশিয়া সম্মান করে না? ট্রাম্পকে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে, ট্রাম্প তো ফেল করছে এখানে।
এখন ঘটনা এখানে দুইটা আছে দাদা, আপনি না, আমি এখন আপনার জায়গায় ভূমিকা নিয়েছি, এখন আপনি একটু বিশ্লেষণ করেন শুনি। আর যেটা ঘটনা হচ্ছে গত 40 বছর ধরে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে ন্যাটোর সদস্যপদ পায় নাই তুরস্ক এই কথাটা বলা, এটা আপনি কি বলতে চাচ্ছেন যে এটা যে যুক্তরাষ্ট্রের এক ধরনের নেগলেন্সি বলেন, বা যেহেতু রাশিয়ার সাথে সম্পর্ক ভালো, ইরানের সাথে তুরস্ক সম্পর্ক ভালো, এবং এমনও দেখা গেছে যে তুরস্কের ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করছে, এটা ফ্যাক্ট, এটা বাস্তবতা। সেকেন্ডটা হচ্ছে আপনি তো কয়েকদিন আগে হচ্ছে এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার জন্য ভিতরে বহুত কিছু করছেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করছেন, কিন্তু পারেন নাই। না, এটা আপনাকে মানতে হবে, করছেন তো। আপনার বাসাতে চিকেন আউট যেটা বলেন আপনি, চিকেন আউট। এখন ঘটনা হচ্ছে আরেকটা ঘটনা কিন্তু গত সপ্তাহে ঘটে গেছে, যেটা হচ্ছে এখন ইউরোপে যে রাশিয়া তেল যায়, সে তেলের জায়গাটা কিন্তু দখল করতে যাচ্ছে তুরস্ক, এবং তুরস্ক তার মজুদ বাড়াচ্ছে। তেলের জায়গাটা আপনার বাণিজ্যিক যে তেলগুলো যায় ডার্কফিল্ড থেকে, রাশিয়া থেকে, যে ইউরোপের 3-4টা দেশ ক্রয় করে, এখানে এই জায়গাটা দখল করতে যাচ্ছে তুরস্ক। এটা কি, আমার এখন পাল্টা প্রশ্ন, এটা কি রাশিয়ার সাথে নেগোশিয়েট করে করছে, না রাশিয়াকে পাশ কাটিয়ে করছে? আপনার কি মনে হয় না যে এই কাজটা নেটো করাচ্ছে? অবশ্যই ন্যাটো তো করাবে। এখন কারণ কি আবার কি ন্যাটোর ওই যে আপনার সদস্যপদ আবার মূলা জ্বলালো? ন্যাটো না, ইউরোপীয় ইউনিয়ন করাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন করাচ্ছে এই কারণেই যে রাশিয়ার তেলটা সরাসরি যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে, ওই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে তুরস্কের মাধ্যমে, আমি তুরস্ক থেকে নিচ্ছি, কিন্তু তেলটা আসছে, যদি তুরস্ক থেকে নেয় তাহলে রাশিয়ার তো সমস্যা নাই না, কারণ তুরস্ক লাভবান হবে। হ্যাঁ, মাঝখান থেকে প্রফিট, লাভবান হবে তুরস্ক, রাশিয়া আর একদিক দিয়ে লাভবান হয়ে যাবে। কারণ হচ্ছে কি, রাশিয়ার সাথে তুরস্কের স্থল সীমান্ত আছে না? অবশ্যই, হ্যাঁ রয়েছে, স্থল সীমান্ত তো আছে। হ্যাঁ, তো ওই দিক দিয়ে রাশিয়া হচ্ছে পাইপলাইন টেনে দিবে তুরস্কে, যেমনটা চীনে হচ্ছে পাইপলাইনে তেল যায় রাশিয়া থেকে, তুরস্কে পাইপলাইনে তেল যাবে। তাহলে ডার্ক ফ্লিটে আপনি ঝুঁকিটা কমে গেল না, আপনি যে ডার্ক ফ্লিটের উপর দিলেন, নিষেধাজ্ঞা দিলেন, নিষেধাজ্ঞা দিয়ে কি হবে? আপনার ধরেন ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার ডার্ক ফ্লিটের নিষেধাজ্ঞা দিচ্ছে, এখন ধরেন রাশিয়ার ডার্ক ফ্লিটের 5টা ক্যারিয়ার ভেনেজুয়েলায় যা ফুয়েল নিয়ে যাবে, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন বা নেটোর কারো কি সাধ্য আছে এই 5টা জাহাজ নাই? তো তাহলে আপনি জানেন যে আপনার পাওয়ার নাই, তাহলে আপনি ওটা এত নাড়ানাড়ি করেন কেন? সেটাই, ইউরোপও চাচ্ছে তুরস্কের মাধ্যমে তেল। সুপ্রিয় দর্শক, মুক্তবাজার অর্থনীতিতে, তারপর জিও পলিটিক্সে কখন কিভাবে ঘটে, কখন কে কার বন্ধু হয় কেউ বলতে পারে না। তাই বিশ্ব সংযোগ এই প্রোগ্রামটা আপনারা দেখুন, আমরা চেষ্টা করি সেই জিনিসগুলো তুলে আনার জন্য। আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্টে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামীকাল আবার দেখা হবে একই চ্যানেলে একই সময়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।